আমার একমাত্র বোন শিলার কোলন ক্যান্সার ধরা পড়েছে। বিয়ের ঠিক ১.৫ বছর পর এই রোগ দেখা দিল। ওর পেটে ৩ মাসের সন্তান। সেই সন্তানের মায়াই হলেও ওর স্বামীর অতটা নিষ্ঠুর হওয়া উচিত হয়নি। কিন্তু ভাগ্যের লিখন তো আর উতরানো যায় না। শিলার স্বামী নাইম একদিন সন্ধ্যাবেলায় ফোন করলো আমায়। ফোন দিয়ে বলল, ভাইজান, আপনি আমাদের বাড়িতে আসুন একদিন। অনেক দিন আসেন না, আগামীকাল আসলে ভালো হতো। আমি ভাবলাম হয়তো আগামীকাল ওদের কোনো বিশেষ দিন হবে, তাই অনেক মিষ্টি আর ফল মূল কিনে নিয়ে ওদের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরই নাইম আমায় সালাম দিল, তারপর একটা রিপোর্ট পেপার দিল আমার হাতে। আমি বড় অবাক হয়ে পেপারের ইংরেজি অক্ষরগুলোতে চোখ বুলাতে লাগলাম। তারপর যা বোঝার বুঝে গেলাম। নাইম এবার বলল, ভাইজান, আমি কিছু বলবো না, মা আপনার সাথে কথা বলবেন। নাইম তার মাকে ডাকলো। ডাকার সাথে সাথেই তার মা এলেন। আমি ওনার পা ছুঁয়ে সালাম করতে যাব, তখন তিনি সরে গিয়ে বললেন, না বাবা, এসবের প্রয়োজন নাই। আসলে একটা বিশেষ কথা বলার জন্য তোমায় ডেকেছি আমি। এমনিতে রিপোর্ট দেখার পর আমার শরীর থরথর করে কাঁপছে। আমার সবচেয়ে আদরের বোন, আমার একমাত্র বোন শিলা, যাকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেইনি, তার ভিতরে বেড়ে উঠেছে এত বড় রোগ। নাইমের মা বললেন, বাবা, আসলে আমার ছেলেটার বয়স কম, তাছাড়া ওদের বিয়েরও মাত্র বছরখানেক হয়েছে। ছেলের সামনে অদূর ভবিষ্যৎ, আর শিলার যে রোগ হয়েছে ডাক্তার বলেছে এটা ডেঞ্জারাস, খুব বেশি দিন বাঁচবে না সে। তাছাড়া চিকিৎসাও অনেক ব্যয়বহুল। আমরা চাচ্ছি কি বাবা। ঠিক তখন চোখ ভরা জল আর হাতে একটা ব্যাগ নিয়ে পর্দার ওপাশ থেকে বেরিয়ে এলো শিলা। সে কান্না ভেজা গলায় বলল, ভাইয়া রে, এ বাড়ির দরজা আমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। বলে সে আমার হাত ধরে টেনে বলল, আয় ভাইয়া, আয়। নাইমের মা বললেন, মাত্র এসেছে, খাওয়া দাওয়া হোক, একটু রেস্ট নিক, তারপর যাবে। শিলার আগত স্বরে বলল, আপনি ওর কি হন যে এখানে সে খাওয়া দাওয়া করবে, রেস্ট নেবে? নাইমের মা একদম চুপসে গেলেন শিলার কথায়। নাইম এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে দেখে সে শিলার কাছে এসে দাঁড়িয়ে বলল, শিলা, অসুখটা কমুক তোমার, তারপর তোমায় আবার নিয়ে আসবো এখানে। শিলা পিছনে তাকিয়ে আগত স্বরে বলল, লজ্জা করে না তোমার? কোন মুখে এ কথা বললে? নিজের প্রেগনেন্ট বউকে অসুখের জন্য তাড়িয়ে দিচ্ছ, আর বলছো অসুখ ভালো হয়ে গেলে তুমি আমায় ফিরিয়ে আনবে। তুমি কি ভেবেছো আমি এতটাই বেহায়া যে কোনোদিন সুস্থ হয়ে গেলে তোমার কাছে আবার ফিরে আসব? বলেই শিলা হাঁটা ধরলো। আমি একবারও পিছন ফিরে তাকালাম না। আমি জানি এখন পিছনে তাকালেই দেখতে পেতাম নাইম মিষ্টি করে হাসছে। হ্যাঁ, এখন তার হাসারই কথা। বাড়ি থেকে আপদটা বিদায় করতে পেরেছে ও। এবার একটা বিয়ে করবে, ঘরে নতুন বউ, আহা কি আনন্দ। বাড়ি ফিরতেই হাউমাউ করে কেঁদে উঠলেন মা। সব শুনেছেন তিনি। মা এসে জড়িয়ে ধরলেন শিলাকে, শিলা মাকে। তারপর ওরা গলা ছেড়ে কাঁদতে লাগলো এবং তাদের সাথে কান্নায় গলা মিশালো আমার স্ত্রী ইতু। ইতু কাঁদতে কাঁদতে বলল, তুমি সুস্থ হয়ে যাবে শিলা, আমরা ভালো চিকিৎসা করাবো, কোনো ভয় নেই তোমার। কিন্তু ইতুর এই প্রতিশ্রুতি সে রাখতে পারল না। মাত্র ৩ মাস পর যখন ইতু দেখল শিলার পিছনে কয়েক লাখ টাকা চলে গেল, তখন সে ভীষণ ভয় পেয়ে গেল। কারণ আমাদের ৩ বছর বয়সী একটা ছেলে আছে, আগামী বছর তাকে স্কুলে প্লেতে ভর্তি করা হবে। ইতু এক রাতে আমাদের ছেলে প্রকাশকে এক পাশে রেখে সে আমার ঘনিষ্ঠ হলো। আমার চুলে বুকের লোমে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শিমুল, একটা কথা বলতে চাই তোমায়, মনোযোগ দিয়ে শুনবে তুমি? আমি ওর পিঠে আলতো হাত বুলিয়ে দিয়ে বললাম, বলো, শুনবো। ইতু বলল, সত্যি শুনবে কি না বলো, আর রেগে যাবে না তো আবার? আমার রক্তে রাগ নাই, এটা তুমি ভালো করেই জানো। এখন সুন্দর করে বলে ফেলো, কি বলতে চাও তুমি? ইতু কাপা কাপা গলায় বলল, ডাক্তার বলেছে শিলা বাঁচবে না আর। হ্যাঁ, এটা জানি। সব জেনে শুনে তুমি পাগলামি করছো কেন তবে? আমি একটু অবাক হয়েই বললাম, কি পাগলামি করছি আমি? ইতু আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। ওর কপালের একটা পাশ কেমন ঘামছে। ইতু বলল, বোনের নিশ্চিত মরণ জেনেও কেন ওর পিছনে এভাবে নিজের ভবিষ্যৎ নষ্ট করছো? কেন সঞ্চিত প্রয়োজনীয় টাকাগুলো অপ্রয়োজনে নষ্ট করে দিচ্ছ? ইতুর কথাটা শুনে আমার একটুও রাগ পেল না, কারণ আমার ধাতে রাগ জিনিসটা নাই। তাই আমি হাসলাম, সামান্য শব্দ করে হেসে বললাম, ইতু, ডাক্তার বলে না দিলেও আমরা নিশ্চিত জানি আজ
এই এক্ষুনি আমি কিংবা তুমি অথবা আমাদের সন্তান প্রকাশ আমাদের কেউ একজন মরে যেতে পারি, তবুও কিন্তু আমরা আমাদের পিছনে অর্থকড়ি নষ্ট করছি। সকালের আগে মরে যেতে পারি জেনেও কিন্তু আমরা আমাদের জন্য সকালের বাজার করে রেখেছি। ড্রাইভারকে বলে রেখেছি অফিসে যাব সকাল 8টায়, গাড়ি নিয়ে ঠিক সময় প্রস্তুত থাকতে। কেন? মৃত্যু নিশ্চিত জেনেও কেন আমরা এটা করছি? ইতু আমার এই কথার কোনো উত্তর দিতে পারলো না, তাই চুপ করে রইল। কিন্তু তার গা ভর্তি তখন রাগ। তার রাগের কথা আমি জানতে পেরেছি, কারণ সে আর এখন আমার সাথে ঘনিষ্ঠ অবস্থায় নেই। মাঝখানে আবার প্রকাশকে ঠেলে দিয়ে সেও পাশ ফিরে শুয়ে গেছে। হয়তো মুখ ফুটিয়ে আর কিছু বলছে না আমায়, কিন্তু মনে মনে ঠিক বকছে। আমি তাকে এপাশ ফিরতে বললাম না, কিংবা এও বলিনি যে আমার সাথে কথা বলো। আমি শুধু বলেছি যে পৃথিবীতে কেউ কম দামি নয়, সবাই বেঁচে থাকার অধিকার রাখে। এমনকি শিলার গর্ভের সন্তান, যে এখনও পৃথিবীর নিষ্ঠুরতা সম্পর্কে কিছুই জানে না। ইতুর আচরণ এখন অদ্ভুত রকমের পাল্টে গেছে। আজ সকালে সে মায়ের সাথে প্রচণ্ড ঝগড়া করেছে। যে মেয়ে আগে মায়ের চোখের দিকে তাকিয়ে নরম স্বরেও কথা বলতে পারতো না, সেই মেয়ে আজ মায়ের সাথে উচ্চ গলায় কথা বলেছে। সকালবেলা মা তসবিহ পড়ছিলেন, তখন হঠাৎ ইতুকে ডেকে মা বললেন, বৌমা চা করলে শিলাকে 1 কাপ চা দিও তো। ইতু তখন রাগত স্বরে বলল, আপনারা আমায় কি পেয়েছেন বলুন? আমি কি এ বাড়ির বুয়া টুয়া নাকি? মা অবাক হয়ে বললেন, বউ এটা কোন ধরনের আচরণ? 1 কাপ চায়ের কথা বলেছি, এই জন্য বেপাস একটা কথা বলে ফেলতে পারলা তুমি? ইতু তখন আরও গলা বড় করলো, তারপর ঝাঁঝালো গলায় বলল, আমি অত ভালো কথা বলতে পারি না, বুঝলেন মা? ভালো কথা বলার জন্য ঘরে ভালো মানুষ আনেন। আপনার ছেলের জন্য আরেকটা বিয়ে করান। আমি এখানে থাকবো না, আমার ছেলে নিয়ে চলে যাব। মা তসবিহ পড়া রেখে দিলেন, তারপর জায়নামাজ থেকে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, কি হয়েছে তোমার বলো তো বৌমা? কেউ কিছু বলেছে? ইতু মার কথার কোনো উত্তর দিল না, সে চুপ করে রইল, তার মুখ ভার ভার। মা আবার জিজ্ঞেস করলেন, কি গো বৌমা, উত্তর দাও কথার। ইতু এবার চেঁচিয়ে উঠল একরকম। তার হাতে ছিল জগ, সেই জগ ভর্তি জল। সেই জল শুদ্ধ জগ মেঝেতে ফেলে দিয়ে সে বলল, আমি এক্ষুনি চলে যাব এই বাড়ি থেকে। আপনারা আপনাদের মেয়ের চিকিৎসা করান, সেবা তদবির করতে থাকেন, অন্য কারোর কথা কিছু ভাবতে হবে না। মা কিছু বলার আগেই ইতু ঘরে এসে বোরকা পরে নিল, তারপর ব্যাগ গুছিয়ে নিল, প্রকাশকে ভালো জামা পরালো, তারপর প্রকাশকে কোলে নিয়ে ঘর থেকে বের হতে যাবে। ঠিক তখন শিলা দৌড়ে এলো। তার শরীর এমনিতেই ভার, হাঁটতে পারে না, কষ্ট হয়। কষ্ট করি সে এসে ইতুর হাতটা ধরে ফেলল, তারপর বড় অনুনয়ের গলায় বলল, ভাবি প্লিজ এমন করো না, তুমি থাকো, আমার কোনো চিকিৎসা লাগবে না, আমায় কিছু করেও দিতে হবে না, আমার খাবার আমি নিজে করে খাবো। তবুও কাজ হলো না। ইতু ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চলে গেল প্রকাশকে নিয়ে। শিলা ঠায় বসে থেকে হাঁটুর ভিতর মুখ গুজে হাউমাউ করে কাঁদতে লাগলো। মা তাকে টেনেও ঘরে নিতে পারছেন না। অফিস থেকে ফিরেই আমি ভীষণ চমকে উঠলাম। শিলা তখনও বারান্দায় বসে আছে। এই প্রচণ্ড শীতেও সে বসে আছে বারান্দার এক মাথায়, ওখানে বসে থেকে কেঁদেই যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, এই শিলা, শিলা কি হয়েছে তোর? শিলা আরও জোরে জোরে কেঁদে উঠল। আমি এবার ইতুকে ডাকলাম, ইতু, এই ইতু, ইতু। শিলা কাঁদছে কেন? ইতু কোনো সাড়া দিল না। মা এলেন ঘর থেকে বের হয়ে, মায়ের চোখ ভরা জল। মা এসে বললেন, বৌমা চলে গেছে মানে? তুই অফিসে যাওয়ার পর থেকেই সে কেমন রাগ দেখাচ্ছে। 1 কাপ চায়ের কথা বললাম শিলাকে দিতে, তখন কত কথা যে বলল, সে নাকি এবারের বুয়া টুয়া না, তাকে ফুড ফরমাশ দেওয়া যাবে না একদম। তারপর আমি বললাম, কেউ তোমায় কিছু বলেছে? এই কথায়ও চেঁচিয়ে উঠল, হাত থেকে জগ ফেলে দিল মেঝেতে, তারপর বলল, আপনারা আপনাদের মেয়ের চিকিৎসা করান, আমি প্রকাশকে নিয়ে চলে যাচ্ছি। বলেই সে ব্যাগপত্র গুছিয়ে চলে গেল। শিলা তার হাত ধরে অনুনয় করল, বলল, আমার জন্য আর কিছু করতে হবে না, আপনি থাকুন প্লিজ ভাবি। কিন্তু এতে কোনো কাজ হলো না। বৌমা শিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল। তখন থেকেই শিলা এখানে বসে থেকে কাঁদছে। আমার তখন মনে হলো ইতুর বলা সেদিন রাতের কথাগুলোর কথা। একটা মানুষ হঠাৎ পরিবর্তন হয় কিভাবে? আজ তো তারও এমন হতে পারতো। আচ্ছা, তার যদি এমন একটা রোগ হতো আর তার ভাইয়ের স্ত্রী তার সাথে এমন একটা আচরণ করতো, তখন তার কেমন লাগতো? আমি শিলাকে টেনে উপরে তুললাম,
তারপর ওর একটা হাত ধরে টেনে নিয়ে গেলাম ঘরে। বেসিনের কাছে নিয়ে গিয়ে ওর হাত মুখ ধুয়ে দিলাম। তারপর ওকে নিয়ে খেতে বসলাম। শিলা বলল, ভাইয়া, আমার আর কোনো চিকিৎসা লাগবে না, তুই ভাবিকে বলে ফিরিয়ে নিয়ে আয়। আমি তখন মৃদু হেসে বললাম, কেন, তোর চিকিৎসা লাগবে না? তাছাড়া তোর চিকিৎসা ইতুর কথায় বন্ধ হয়ে যাবে কেন? চিকিৎসার টাকা কি ইতু দিচ্ছে? টাকা তো খরচ হচ্ছে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে। এই সম্পদ তোর এবং আমার দুজনের। তোরটা তুই খরচা করছিস, এতেই তোর কি? সে যেদিন এটা বুঝতে পারবে যে এই সবের ভিতর তার নাক গলানো অনুচিত, সেদিন তাকে ফিরিয়ে আনতে হবে না গিয়ে, সে নিজেই ফিরে আসবে। ইতুর মা একজন চতুর মহিলা। মানুষ বলে না, যে মা ভালো হলে তার সন্তানেরাও ভালো হয়। কথাটা সবসময় সত্য না হলেও অধিকাংশ সময় কিন্তু সত্যই হয়। ইতু পেয়েছে তার মায়ের ধ্যাত। গতকাল অফিস করে ফেরার সময় হঠাৎ করে ইতুর মা ফোন দিলেন আমায়। আমি সুন্দর করে তাকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিলেন না। আমি কোমল গলায় এবার বললাম, মা, কেমন আছেন আপনি? ইতুর মা তখন ঝাঁঝালো গলায় বললেন, আমার সাথে তামাশা করো নাকি? মনে রাখবা, আমি তোমার শাশুড়ি, শালিকা না। ওনার কথা শুনে আমি ভীষণ রকম চমকে উঠলাম। এটা কোন ধরনের আচরণ? ওনার সাথে আমি কি খারাপ আচরণ করেছি যে তিনি এমন করলেন আমার সাথে? আমি আস্তে করে এবার বললাম, মা, আপনার সাথে তো আমি কোনো খারাপ আচরণ করতে জানি না। আপনি হঠাৎ এমন করে যে কথা বললেন। এবার ইতুর মা বললেন, কৈফিয়ত চাও তুমি আমার কাছে? অনেকবার বেড়েছে তোমার, না? তুমি জানো আমার ছেলেদের বললে ওরা তোমায় মেরে তোমার ঠ্যাং গুঁড়া করে দেবে। আমি ভদ্রতা বজায় রেখেই বললাম, মা, আপনি কেন শুধু শুধু এমন করছেন? আপনাকে তো শুধুমাত্র আমি জিজ্ঞেস করেছি আপনি কেমন আছেন, আর দিয়েছি সালাম। এর বেশি তো কিছু বলিনি, এমনকি একটা হাসি কাশিও দেইনি পর্যন্ত। তিনি এবার আমার কথা শেষ হওয়ার আগেই বললেন, হ্যাঁ, এটাই। তুমি আমায় জিজ্ঞেস করছো মা কেমন আছেন, এটা তো তুমি ইচ্ছে করে আমার সাথে তামাশা করে বলছো। তুমি নিজেই তো আমাদের দুরবস্থার মধ্যে ফেলছো। আমার মেয়েকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছো। এমনকি তোমার ঔরসের সন্তানটাকেও। এত কিছুর পরেও আমায় জিজ্ঞেস করছো আমি কেমন আছি। এটা তো ফাজলামি। তুমি তো ফাজিলের বাচ্চা ফাজিল। ইচ্ছে করতাছে তোমার গালে একটা চড় মেরে সবগুলো দাঁত ফেলে দেই। আমি তবুও নিজেকে শান্ত রাখলাম। এত কিছু বলার পরেও কেউ নিজেকে শান্ত রাখতে পারে না, কিন্তু আমি পেরেছি। নিজেকে যথেষ্ট পরিমাণ শান্ত রেখেছি, কারণ আমার ধাতে রাগ জিনিসটার ভীষণ রকম অভাব আছে। সহজে আমি রাখতে পারি না। ইতুর মা আমায় চুপ করে থাকতে দেখে বললেন, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, তুমি সেগুলো ঠিক ঠিক উত্তর দেবে। আমি বললাম, আচ্ছা মা। তিনি বললেন, তোমার কাছে তোমার আদমরা বোন বড় না বউ বড়? আমি মৃদু হেসে বললাম, মা, আপনার কাছে আপনার মেয়ে বড় না আপনার সম্পত্তি বড়? তিনি এবার খুব রেগে উঠলেন। বললেন, জীবনে অনেক খচ্চর দেখেছি, কিন্তু তোমার মতন জাত খচ্চর দেখিনি একটাও। আমি মার কথার প্রতিবাদ করলাম না, শুধু মৃদু হাসলাম। তিনি এবার বললেন, তোমার কি ইচ্ছে? পথের ফকির হয়ে যাবে? ভিক্ষা করে খাবে? ভিক্ষার কথা কেন বলছেন মা? বোনের চিকিৎসা করিয়ে তো একদিন ফকির হবে, তখন তো আর ভিক্ষা ছাড়া গতি নাই। আমি এবারও মৃদু হেসে বললাম, ভিক্ষা যদি নসিবে থাকে তবে অবশ্যই করতে হবে। আপনার নসিবে থাকলে আপনাকেও করতে হবে। ইতুর মা এবার প্রচণ্ড রাগলেন। তিনি এবার ভীষণ রকম তেজি গলায় বললেন, হারামজাদা। আমি এবার শব্দ করেই হেসে উঠলাম। ওপাশ থেকে ইতুর মা বললেন, তোর কি লজ্জা শরমের বালাই নাই রে হারামজাদা? আমি বললাম, মা, ফোন তো আমি করিনি, আপনি ফোন করেছেন। বলি মুখ চেপে হেসে উঠলাম আমি। উনি কি বলবেন হয়তো খুঁজে পাচ্ছেন না, তাই খানিক সময় চুপচাপ থেকে একটু পর বললেন, তোকে আমি জন্মের শিক্ষা দেব রে হারামজাদা। আমার মেয়ের উপর তুই অত্যাচার করেছিস, আমি থানায় গিয়ে নারী নির্যাতনের মামলা করব। আমি বললাম, মা, নারী নির্যাতন আমি করিনি, নারী নির্যাতন করেছে আপনার মেয়ে। সে আমার অসুস্থ বোনের চিকিৎসায় বাধা দিয়েছে, নানান কথা বলে তাকে মানসিক কষ্ট দিয়েছে। মামলা করতে হলে আপনার মেয়ে ইতুর নামে আগে করুন।
ইতুর মা বললেন, জেলের ভাত খেলেই মজার মজার কথা সব ভুলে যাবি হারামজাদা। বলেই তিনি ওপাশ থেকে ফোন কেটে দিলেন। এবার আমি খানিক সময় চুপ করে রইলাম। তারপর দূরে চলন্ত একটা ট্রেনের দিকে তাকিয়ে ভাবলাম, এই পৃথিবীর মানুষগুলো উপরে উপরে কি ভীষণ ভালো, কিন্তু এদের ভিতর এত কদার্যতা। এই কদার্য মানুষগুলোকে তুলনা করা যায় সুন্দর সুন্দর কাচের গ্লাসের সাথে, যে গ্লাসগুলো এমনিতে ভীষণ সুন্দর চকচকে, কিন্তু ভেঙে গেলে দেখা যায় এদের ভিতর কত ক্রোধ, এদের ভিতর কত হিংসুতা। আমার শাশুড়ি অর্থাৎ ইতুর মাও এক সময় আমার চোখে একজন মুখোশ পরা ভালো মানুষই ছিলেন। তাকে আমি পরম ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি সময়ে দেখিয়ে দিয়েছেন তার মুখোশের আড়ালের ভয়ঙ্কর রূপ। সত্যি কথা বলতে সমাজের কোনো মুখোশধারী ভালো নয়, এরা সবসময় নিষ্ঠুর এবং ভয়ঙ্কর। এদের বিশ্বাস করাও ঢের বোকামি। সন্ধ্যাবেলায় শিলার শরীর খারাপ হলো, তার 8 মাস চলছে, ক্যান্সারজনিত সমস্যা না, পেটে ব্যথা, ভীষণ রকম ব্যথা, পানি ভাঙছে টানা, বিছানায় শুয়েছিল বিকেলবেলা। হঠাৎ টের পেল তার কাপড় ভিজে গেছে, বিছানাও ভিজেছে, পেটের ব্যথাও রিম রিম করে বাড়ছে, কপালের এক পাশ ঘামছে। তার কেমন ভয় হচ্ছে, ভীষণ রকম ভয়। সে এদিক ওদিক তাকালো, তারপর ডাকলো মাকে। মা, মা গো, ও মা। মা কিচেনে ডিম ভাজছিলেন। শিলার চিৎকার শুনে মা দৌড়ে এলেন ঘরে। এসে আতঙ্কিত গলায় বললেন, কি হয়েছে মা, কি হয়েছে তোর? শিলার চোখে জলের বিন্দু। সে তার কাপা কাপা আঙ্গুল তুলে তার ভিজে যাওয়া ছায়া এবং বিছানা দেখালো। মা সঙ্গে সঙ্গে বললেন, ভয় নাই মা, কোনো ভয় নাই। মনে মনে আল্লাহরে ডাক। 7 মাস 8 মাস ব্যাপার না, এমন হয় তোর মেজো মামা জন্মেছিল 7 মাসের সময়। মানুষ এই জন্য তারে মজা করে ডাকতো 7 মাইশা পোলা। মা গেলেন ধাত্রীর খোঁজে। আমাদের এলাকার প্রসিদ্ধ ধাত্রীর নাম বেগমের মা। বেগমের মার কাছে গাইনি ডাক্তার ফেইল, নার্স টার্স তো দূরের কথা, এমনটাই জনশ্রুতি। মা গেলেন বেগমের মায়ের কাছে, কিন্তু সমস্যা হলো বেগমের মা আছে এখন পাড়ার অন্য বাড়িতে। ওখানে আরেক মহিলার প্রসব ব্যথা উঠেছে সকাল থেকে, এখনো কিছু হচ্ছে না। বেগমের মা বলল, আপনি টেনশন নিন না বুবু, এই কাম সারতে ঘন্টাখানেক লাগবো বড় জোর। এর আগেও ডিসমিস হয়ে যাইতে পারে, কিন্তু সময় হাতে বেশি রাখুন বালা। আর আপনার মেয়ের তো মাত্র শুরু, বেদনা আরও চড়া হোক। আমি আসতাছি। কোনো লোক লস্কর পাঠানোর প্রয়োজন নাই আমার কাছে। একটু পর আমি আসতাছি, একটু পর আসতেছি বলেও 2 ঘন্টা চলে গেলেও বেগমের মার ফেরার নাম নাই। এইদিকে শিলার অবস্থা ভয়াবহ, তার এখন রক্ত ভাঙছে, কিন্তু ভয়ের কথা হলো পেটের ব্যথা এখন তীব্র না, একেবারেই কম। এই আছে এই নাই অবস্থা। আমি বললাম, মা, এইসব দায়টাই রাখো তো, আমি হসপিটালে নিয়ে যাব শিলাকে, ওখানে যাওয়া আমাদের উচিত। মা বললেন, শিলা না করছে হসপিটালে যাবে না, জার্নি করলে নাকি ওর ঝামেলা হবে, ডাক্তার তার সিজার করবে, পেট কাটবে, সে এসব ভয় পায়। কি পাগলের মতো কথাবার্তা, ওখানে গেলেই সিজার করবে কে বলেছে ওকে? তাছাড়া সিজার যদি লাগে তবে করবে, এতে সমস্যা কি? সিজার আজকাল অহরহ হচ্ছে, এইগুলো তো তেমন কিছু না। আর সে কেন বুঝতে পারছে না তার শরীরে কত ভয়ঙ্কর একটা অসুখ বাসা বেঁধে আছে? এখন তো তার একটু সাবধান হওয়া উচিত। আল্লাহ না করুক, কিন্তু ওর এই অবহেলার জন্য ওর যদি খারাপ কিছু হয় তখন? এসব বলেও লাভ হলো না। শিলা বলল, মরে গেলে ঘরেই মরবো, আমি কিছুতেই হসপিটালে যেতে পারবো না, কিছুতেই না। মা আবার গেলেন বেগমের মাকে আনতে। বেগমের মাকে তিনি মাঝপথেই পেলেন। বেগমের মা মাকে দেখেই বললেন, বুবু, বিপদ আর বিপদ। মেয়ের গর্তে হইছে মেয়ে বাচ্চা, সেই বাচ্চার দম নাই নাই, কোলের নিচে নিয়া দিলাম বাড়ি, আধা ঘন্টা দইরা বাইরাইলাম, এরপর মরা মেয়ে কান্দে, ওয়াও ওয়াও কইরা কান্দে। মা বললেন, বেগমের মা, এইসব কথা বলার অনেক সময় আছে, আমার মেয়ের অবস্থা ভালো না, আগে বাড়িতে চল। বেগমের মা এসে দেখল শিলা একদম সুস্থ, পানি রক্ত কিছুই আর ভাঙছে না, পেটেও কোনো ব্যথা নাই। শিলা দিব্যি সুস্থ মানুষের মতো বিছানায় পা উঠিয়ে বসে আছে।
বেগমের মা অবাক হয়ে বলল, এইটা কেমন কাণ্ড বুবু? আপনি বললেন মেয়ের অবস্থা ভয়াবহ খারাপ, এখন আয়সা দেখি মেয়ে তরতাজা বইসা আছে। শিলা বলল, হঠাৎ ব্যথা কমে গেছে। বেগমের মা বলল, এইটা তো বিপদের কথা বুবু, আপনার ছেলেরে বলেন মনোয়ার পীরের কাছ থেকে উতার পানি পড়া নিয়ে আসুক। এই উতার খাইলে মেয়ে পাগলা কুত্তার মতন বেদনায় চিল্লাইব। অবশেষে আমাকে যেতে হলো মনোয়ার পীরের কাছে পানি পড়া আনার জন্য। ওখান থেকে পানি পড়া নিয়ে এসে দেখি শিলা অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। তার আবার রক্ত ভাঙছে, শ্বাসকষ্ট হচ্ছে, ভয়ঙ্কর বিপদ। আমি মাকে বললাম, মা, আমি আগেই বলেছিলাম ওকে নিয়ে হসপিটালে যেতে, কিন্তু ও শোনেনি তো। এখন দেখো অবস্থা। বেগমের মা বললেন, কোনো ভয় নাই বাজান, আল্লাহই উদ্ধার করব তোমার বোনরে। এর চেয়ে বড় বড় সমস্যার সমাধান করছি কত। আমি বললাম, ফুপু, আপনি বুঝতে পারছেন না, ওর সমস্যা শুধু এটা না, ও ক্যান্সারে আক্রান্ত। বেগমের মা বলল, চিন্তা কইরো না, পীর পাবের উতার খাইলে ক্যান্সার ফ্যান্সার দৌড়াইয়া পালাইব। কিন্তু না, শিলাকে এই উতার খাওয়ানো গেল না। তার অবস্থা ভয়াবহ রকম খারাপ, জ্ঞানই ফিরছে না কিছুতেই। আমি দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এলাম, শিলাকে নিয়ে যাওয়া হবে হসপিটালে। বেগমের মা বলছে, খারাপ হইব কিন্তু মেয়ের কিন্তু নিষেধ আছিল হসপিটালে নিয়ে যাইবার জন্য। তুমি বাজান জোরাজোরি করতাছ, জোরাজোরির ফল হয় খারাপ। এই ফালতু মহিলার কথা শোনা যাবে না, এমনিতেই মহাবিপদ, পরে আরও সমস্যা হবে। শিলাকে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠা হলো। তার শ্বাসকষ্ট ভয়ঙ্কর রকম বাড়ছে, মনে হচ্ছে এই এক্ষুনি ভয়াবহ কিছু একটা ঘটবে। শিলার মুখে মাস্ক দেওয়া হয়েছে, অক্সিজেন মাস্ক। মা কাঁদছেন, চিৎকার করে কাঁদছেন, আমিও কাঁদছি। টপ টপ করে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। হসপিটালে পৌঁছার পর ডাক্তার তাকে দেখি আঁতকে উঠলেন এবং ধমকাতে লাগলেন আমাদের। বললেন, পেশেন্টকে তো আপনারা বাড়িতেই মেরে ফেলেছেন, সাথে পেটের বাচ্চাকেও। মা হাউ মাউ করে কেঁদে উঠলেন। তিনি শিলার হাতটা শক্ত করে ধরলেন। ডাক্তার কঠিন হুঙ্কার দিলেন, বললেন, এখন ঢং রেখে সামনে থেকে যান, রুগীকে ওটিতে নিতে হবে। এই সিস্টার্স, সিস্টার্স, ডাক্তার সাহেব নার্সদের ডাকতে লাগলেন। রাত 1টার সময় মা বসলেন সালাতুল হাজতের নামাজে। এই নামাজ পড়লে হাজত অর্থাৎ সমস্যা দূরীভূত হয়। মা নামাজে দাঁড়িয়ে শান্তভাবে নামাজ পড়তে পারছেন না। হসপিটালের বারান্দায় যে চাদরের উপর তিনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, সেখানে দাঁড়িয়েই তিনি থরথর করে কাঁপছেন। ঠিক এই সময়েই শিলার সিজার হয়ে গেল। তার মেয়ে সন্তান হয়েছে। সেই মেয়ে হুষ্টপুষ্ট, মায়াবী মুখ, নয়নকাড়া চোখ। এত সুন্দর ফুটফুটে সন্তান জন্ম দিয়ে মরে যেতে নেই। এই মেয়ের হাসি মাখা মুখ দেখলে সমস্ত কষ্ট ভুলে যেতে পারত শিলা। এই মেয়ের মুখে একবার মা ডাক শুনলে বাকরুদ্ধ হয়ে যেত শিলা। হলো না, এসবের কিছুই তার দেখা হলো না। আমাদের রক্ষাকর্তা অদ্ভুত অদ্ভুত খেলা খেলেন, সেই খেলা আমরা বুঝতে পারি না, জানতে পারি না এর শুরু শেষ। সিজারের আগেও জ্ঞান ছিল না শিলার, সিজারের পরেও আর জ্ঞান ফিরল না তার। 3টা বাজলে ডাক্তার আমার পিঠে আলতো হাত বুলিয়ে বললেন, ইয়োর সিস্টার। আমি শুনে হতবম্ব হয়ে গেলাম, কিন্তু কোনো কথা বললাম না, কাঁদলাম না, শুধু বৃক্ষের মতো দাঁড়িয়ে রইলাম ঠায়। মা কেঁদে উঠলেন, হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কোলে শিলার 0 দিনের রূপবতী কন্যা। এই কন্যার দিকে তাকিয়ে আমার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। এক হাতের পিঠে সেই জল মুছে আমি বললাম, মারে, এত সুন্দর হয়ে জন্মগ্রহণ করলি, অথচ তোর মা আজ নাই। জন্মের পর থেকেই তুই ইতিম। আহা, আহারে। শিলার মৃত্যুর খবর শুনে ইতু এলো, সাথে তার মা। ইতুর সে কি কান্না, ইতুর মাও কাঁদছে। ইতু শিলার লাশের পাশে দাঁড়িয়ে শিলাকে স্পর্শ করতে চাইলো। ঠিক তখন আমি এক ধমক দিলাম, বললাম, তোমার পাপি হাতে আমার পবিত্র বোনকে স্পর্শ করবে না, খবরদার বলছি কিন্তু। ইতু সাহস পেল না শিলার গা ছুতে। ওর মা আমার কাছে এসে তখন বলল, বাবা, ইতুকে ভুল বুঝো না, আমার মেয়ে শিলার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছে। আমি মৃদু হাসলাম আর বললাম, আমার সন্তান প্রকাশকে রেখে আপনারা মা মেয়ে এখান থেকে বিদায় হন বলছি। আপনারা এখানে থাকলে আমার বোনের আত্মায় কষ্ট পাবে। ইতু অনেক অনুনয় বিনয় করলো এখানে থাকতে, অনুরোধ করলো তার ভুল মাফ করে দিতে, কিন্তু আমি মাফ করলাম না। সব সময় সবাইকে মাফ করা যায় না, সব ভুল মাপের যোগ্য না।
দীর্ঘ ২০ বছর পরের কথা, আমার ছেলে প্রকাশের সাথে আজ শিলার রূপবতী মেয়ে পুষ্পার বিয়ে। কি অদ্ভুত কাণ্ড! এই বিয়েতে একজনের মা তো এমনিতেই নাই, আর অন্যজনের মা পৃথিবীতে থেকেও নাই। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।